আসসালামু আলাইকুম। তো আমাদের হারভেস্ট তো আপনারা দেখেছেন, করলার হারভেস্ট। তো এর আগেও আমরা যখনই হারভেস্টের ভিডিও দেই, অনেকে কৌতূহল প্রকাশ করেন যে এত সবজি আমরা কি করি। আমাদের উৎপাদিত এই সবজিগুলা বেশিরভাগই হচ্ছে আমরা সবার সাথে শেয়ার করি, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমরা শেয়ার করি এবং কিছু তো খাই, আর ভবিষ্যতের জন্য আমরা সংরক্ষণ করি। তো কিভাবে আমরা এইটা বছর ভরে খাওয়ার জন্য সংরক্ষণ করি, আজকে সেটা আবার একটু দেখিয়ে দিই। এর আগেও হয়তো দেখেছেন, যারা দেখেননি আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। একদম স্বাদ লক করে ফেলছি। করলাগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর খাজে খাজে ময়লা থাকতে পারে। যদিও আমাদের গ্রিন হাউস একেবারেই পরিষ্কার, ওখানে বাইরের কোনো ময়লা আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু উন্মুক্ত জায়গায় চাষ করলে অথবা বাজার থেকে কিনে নিয়ে আসলে তার গায়ে ময়লা, কীটপতঙ্গ কিংবা অন্য ধরনের নোংরা পদার্থ থাকতে পারে। তো এই জন্যই শুরুতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর প্যাকেজিংগুলো হবে রেডি টু কুক, এরপরে আর ধোয়ার কোনো স্কোপ থাকবে না। আর ধোয়ার পর এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। একটু পানি থাকলেই এর স্বাদের হেরফের হয়ে যাবে। করলাগুলো এখন কাটা শুরু করব। এটা কাটার আগে কিন্তু ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেশিনের ইউজটা জানার জন্য একজন আপু প্রশ্ন করেছিলেন যে উনি কিনেছেন কিন্তু ইউজ করতে পারছেন না। তো এই ভিডিওর শেষের দিকে আমরা ব্লেডগুলোর অ্যাডজাস্টমেন্ট কিভাবে করে সেটা আবার এই ভিডিও শেষে আমরা দেখিয়ে দিচ্ছি। এই কাটাটা আপনারা হাতেও কাটতে পারেন, মেশিনে যে করতে হবে এমন কোনো কথা নাই। যার যেরকম সুবিধা সেই অনুযায়ী। আমাদের সময় বাঁচানোর জন্য আমরা মেশিনে করি, সময় থাকলে হয়তো হাতে করতাম। এমন অনেক গৃহিণী আছেন, তাদের হাতের কাটা এত সুন্দর, মেশিন তার ধারে কাছেও যেতে পারবে না। তো যাই হোক, আমরা এভাবেই করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। দেশের বাইরে শ্রমের দাম এত বেশি যে একটু সময় যদি বাঁচাতে পারি সেটাই আমাদের জন্য অনেক বড় বিষয়। এই স্লাইসারটা আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম, কারো দরকার লাগলে কমেন্টে জানাবেন, আমরা ওখানে লিঙ্কটা দিয়ে দিব। তো আমি একটু কাটার থিকনেসটা একটু দেখাই। এটা আমি 1.5 মিলিমিটার করে কেটেছি, মেশিনে সেট আপ করে নিয়েছিলাম। দেখাই আমি থিকনেসটা একটু মোটা করে কেটেছি, কারণ যেহেতু ফ্রোজেন করব সংরক্ষণের জন্য। এটাকে ফ্রোজেন করা থাকলে, বেশি পাতলা থাকলে বের করে রান্নার সময় গলে যায়। তো যেহেতু বাসার করলা মজা, এরকম থিকনেস মোটা হলেও কোনো সমস্যা হয় না। এই মেশিনের এই থিকনেসের জন্য এই ডায়ালটা যেটা দেখা যাচ্ছে এটা থিকনেস। এখানে হচ্ছে 1, 2, 3 এগুলো সব এক একটা মিলিমিটার আর কি, এত এত মিলিমিটার করে করে এই স্লাইস হবে। আর এখানে দুইটা নব দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ঝুরি করার জন্য। প্রথম একটা দিলে এইখানে কয়েকটা ব্লেড বের হয়ে আসবে। এই যে আমি দেখাই, এটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, এই যে এইভাবে ঘোরাচ্ছি। এটা ঘোরানোর পরে এইখানে ব্লেড বের হয়ে আসবে, এই যে তলা দিয়ে, এই যে নিচ দিয়ে কয়েকটা ব্লেড। আর এটা তো ডাইরেক্ট হচ্ছে স্লাইস করার জন্য এই ব্লেডটা, আর এটা হবে হরাইজন্টাল টুকরা। এইভাবে এই থিকনেস দিলে পরে এটা হচ্ছে এই যে কী বানায় যেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এরকম মোটা। আর যদি আলু ভাজির জন্য আরও চিকন করে ঝুরি করতে হয়, তখন হচ্ছে এর পাশের আরও একটা আছে, এই যে এটা দিলে ওর মাঝখান দিয়ে আরও ব্লেড বের হয়ে আসবে। এই যে আমি দেখাই, এই যে এখন কিন্তু এটা অনেক ঘন হয়ে গেল। এই যে এটা দিলে পুরোই ঝুরি, হ্যাঁ চিকন চিকন ঝুরি হয়ে যাবে। তো করলা আর ওই রকম করে আমরা ঝুরি করি না। আর এখন যদি আমি এই যে থিকনেস কম বেশি করি, সে এখানে 8 মিলিমিটার দিলাম, তাহলে 8 মিলিমিটার দিলে এই যে এটা অনেক মোটা, এই যে এতখানি এখান থেকে এই যে লেভেল এই পর্যন্ত মোটা হবে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বা চ্যাপটা চ্যাপটা করে কাটার মতো হবে। এটাই সিম্পল, আর কিছুই না। আর আপনারা যারা ব্যবহার করবেন, একটু এদিক ওদিক করে আলু দিয়ে কেটে প্র্যাকটিস করে দেখবেন, একবার দুইবার করে নিলে হাতে এসে যাবে। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, একেবারে প্লাস্টিক সায়েন্স। এই যে থিকনেস, এটা 1 মিলিমিটার। এই জিরোতে কাটলে সমান সমান গা ঘেসে যাবে, এরকম পাতলা করলে একেবারে ফিনফিনা পাতলা হবে। এই আমরা এটা করলা এই যে 1.5 মিলিমিটার দিয়ে করি, অনেক সময় 2 মিলিমিটার করি। আলুর জন্য একটু মোটা করি, অনেক সময় পাতলা করি, যার যেরকম দরকার সেই অনুযায়ী রাখা শুরু করলাম। যতটা সম্ভব হয়
বিছিয়ে বিছিয়ে পাতলা করে এভাবে দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমরা বের করে ডাইরেক্ট গলাবো না, ডাইরেক্ট আর কি রান্নার সময় দিই। এর আগে হয়তো আমাদের এই ফ্রোজেন রান্নাটা দেখেছেন আপনারা। নর্মাল পলিথিনে চেপে চেপে বাতাস বের করেও রাখা যাবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী স্বাদ অটুট থাকবে না। এর জন্য ভ্যাকুয়াম সিল প্যাক নর্মালি তো রেকমেন্ড করে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আমাদের কাছে 2 বছরের পুরাতন এই স্লাইস করা করলা আছে, সেটার টেস্ট একেবারেই নতুনের মতোই, প্রায় একই রকম। নিজ হাতে এত কষ্ট করে সময় নষ্ট করে ফলানোর কারণে এর মূল্য আমাদের কাছে অনেক অনেক বেশি, তাই আমরা চেষ্টা করি এর টেস্ট, স্বাদ, গন্ধ সব যেন অটুট থাকে। তো একটু অ্যাডিশনাল একটা ক্লিপ দেখাচ্ছি, কাজ এবং পয়সা দুটাই বাঁচায় রাখছি। এইবার ভাজির সাথে হচ্ছে দিয়ে দিব, মানে ভাজির জন্য রাখা এই করলার সাথে কিছু মরিচও দিয়ে দিব। মরিচ সংরক্ষণও হয়ে গেল, কাজও বেঁচে গেল, শুধুমাত্র পেঁয়াজ কেটে দিয়ে দেওয়া। লবণ দেবা না? বাকি মশলা তো আছেই, বললাম আর কি, পেঁয়াজ তো আর কেটে রাখলে ভালো থাকে না। তো একটা তরকারির জন্য এটা এনাফ। ভ্যাকুয়াম সিলে এভাবে প্রসেস করে রেখে দিলে হয় কি, ভিতরে কোনো অক্সিজেন থাকে না, কোনো বাতাস থাকে না, যার ফলে এটার স্বাদ, গন্ধ, বর্ণ সম্পূর্ণ অটুট থাকে, ডিসকালার হয় না এবং টেস্ট নষ্ট হয় না। যদি বাতাস থাকে তখন এটা হয় কি, ভিতরে সাদা সাদা হয়ে যায়। নর্মালি আমরা যখন দেখি যে এমনি সবজি কেটে বা মাংস যদি খোলাভাবে ফ্রিজে রাখা হয়, কিছুদিন পরেই উপরের অংশটা সাদা খসখসে হয়ে যায়। একদম বাতাস টাতাস বের করে শক্ত। তবে যেখানে সবজি অতি সুলভে পাওয়া যায়, যেমন আমাদের দেশে বাংলাদেশে করলা কিন্তু মোটামুটি সুলভ, তো যার ফলে ওখানে টাটকা খাওয়াটাই বেটার। তাদের জন্য এই পদ্ধতিটা খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ এই এক একটা প্লাস্টিকের পাউচের দাম কিন্তু সেই তুলনায় অনেক বেশি। আবার যখন আমি একেবারে ফ্রেশ সবসময় পাচ্ছি, তখন তো এরকম ফ্রোজেন করে রাখার কোনো মানে হয় না। এই ভ্যাকুয়াম সিলার মেশিন এবং এই পাউচগুলো আমরা অ্যামাজন থেকে কিনেছি। আপনাদের কারো দরকার লাগলে বলবেন, তাহলে আমরা লিঙ্কটা কমেন্টে দিয়ে দেব। তো হয়ে গেল। এখন এটা ডিপ ফ্রিজে রেখে আসবো। যত তাড়াতাড়ি গাছ থেকে তুলেই প্রসেস করে ফ্রিজে রাখা যায়, তত কিন্তু এটা স্বাদ অটুট থাকে, একদম স্বাদ লক করে ফেলছি। আর এটা গতকালের প্রসেস করে রাখা, শক্ত পাথর হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে 2-3টা করে রেডি করে তাড়াতাড়ি ফ্রিজে। তো আজকে বিদায় নেই, অনেক কাজ পড়ে আছে, সব শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।